সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। জামাত এবং এনসিপির শেষ রক্ষাও হলো না। এবার তারেক রহমান এবং সালাউদ্দিন আহমেদের প্ল্যানই সাকসেস হতে যাচ্ছে। সারা বাংলাদেশ জুড়ে জামাত এনসিপি 11 দলের নতুন কর্মসূচি ঘোষণা। আমার ডাকে ৮০% মানুষ রাস্তায় নামবে বলেছেন নাহিদ ইসলাম। গল্পের ছলে জামাত এনসিপির কড়া সমালোচনা করে যা বললেন ফজলুল হক মিলন। কৃষক পরিবারে সচ্ছলতা ও খাদ্য ঘাটতি পূরণে খাল খনন কর্মসূচির বিকল্প নেই বললেন ডক্টর মারুফ। এইদিকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানালো বিএনপি। সর্বশেষ জানবেন, একটু আগেই স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন জামাত এনসিপির আন্দোলন সফল হতে দেওয়া হবে না, কঠোরভাবে প্রতিহত করা হবে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। 11 দলের নতুন কর্মসূচি ঘোষণা। জুলাই সনদ অনুযায়ী সংস্কারের লক্ষ্যে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী 18 এপ্রিল থেকে আগামী 2 মে পর্যন্ত নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। বৃহস্পতিবার 16 এপ্রিল রাজধানীর মগবাজারের আলফালা মিলনায়তনে সংবাদ সম্মেলনে আন্দোলনের পরবর্তী এই রূপরেখা তুলে ধরা হয়। 11 দলের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। গোলাম পরোয়ার বলেন, আগামী 18 এপ্রিল শনিবার 11 দলের উদ্যোগে ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। 25 এপ্রিল শনিবার ঢাকা বাদে বাকি সব বিভাগীয় শহরে গণমিছিল অনুষ্ঠিত হবে। আগামী 2 মে প্রত্যেকটি জেলা শহরে গণমিছিল হবে। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল বলেন, এই 18 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত প্রতিদিন গুরুত্বপূর্ণ জেলা শহরে লিফলেট বিতরণ ও সেমিনার হবে। তিনি জানান, 2 মে এর পর থেকে বিভাগীয় শহরে সমাবেশ অনুষ্ঠিত হবে। 12টি সিটি কর্পোরেশনের বিক্ষোভ সমাবেশ হবে। এগুলোতে 11 দলের শীর্ষ নেতৃত্ববৃন্দ উপস্থিত থাকবেন। এই রাউন্ড শেষ হওয়ার পর রাজনীতিতে 11 দলের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। তারিখ পরবর্তী জানিয়ে দেওয়া হবে। আমার ডাকে ৮০% মানুষ রাস্তায় নামবে, মন্তব্যটি নাহিদের নয়। সাম্প্রতিক সময়ে আমি যদি এখন আহ্বান জানাই, দেশের ৮০% মানুষ রাস্তায় নেমে আসবে শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে উদ্ধৃত করা হয়েছে বলে দাবি করা হয়। রিউমার স্ক্যানের টিমের তদন্তে উঠে এসেছে যে আলোচিত এই মন্তব্যটি নাহিদ ইসলাম করেননি। মূলত একটি স্যাটার ধর্মী পেজের ব্যঙ্গাত্মক পোস্টে তিনি ভিত্তি করে সেটিকে বাস্তব সংবাদ হিসেবে উপস্থাপন করা প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, এই গোপ টেলিভিশন নামে একটি ফেসবুক পেজ থেকে 12 এপ্রিল একটি ফটোকার্ড প্রকাশ করা হয়েছিল। আলোচিত ফটোকার্ডটির সঙ্গে ওই পোস্টটির সদস্য পাওয়া গেছে। পেজটি পর্যালোচনা করে এর বায়োতে উল্লেখ পাওয়া যায়, এটি একটি স্যাটার ও প্যারোভিত্তিক প্ল্যাটফর্ম। সেখানে বলা হয়েছে সব ধরনের কন্টেন্ট কেবল বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়। পাশাপাশি হাস্যরস, ব্যঙ্গ ও প্যারোডির মাধ্যমে উপস্থিত এসব কন্টেন্টের একমাত্র লক্ষ্য বিনোদন প্রদান করা। এছাড়াও পোস্টটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটি মূলত ব্যঙ্গাত্মক কন্টেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে। পরবর্তী অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে এমন কোনো ঘটনার উল্লেখ খবর পাওয়া যায়নি। সুতরাং নাহিদ ইসলাম, আমি যদি এখনো ডাক দেই, দেশের ৮০% মানুষ রাস্তায় নেমে আসবে শীর্ষক মন্তব্যটি করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানালো বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে দলীয় মনোনয়ন ফরম পূরণ করে যারা জমা দিয়েছেন তাদের সাক্ষাৎকারের তারিখ জানিয়েছেন বিএনপি। বৃহস্পতিবার 16 এপ্রিল দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় দলটি। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে দলীয় মনোনয়ন ফরম পূরণ করে যারা জমা দিয়েছেন তাদের সাক্ষাৎকার বিএনপির চেয়ারম্যানের গুলিস্তান সহ কার্যালয়ে নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। শুক্রবার 17 এপ্রিল বেলা 3টায় রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ ও ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্ত সকল জেলা। শনিবার 18 এপ্রিল বেলা 3টায় ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা বিভাগ, সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত সকল জেলা। উল্লেখ্য, চলতি বছরের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা আসন নিয়ে সরকার গঠন করেছেন বিএনপি। ফ্যাসিবাদ একটি মানসিক রোগ,
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যাসিবাদ একটি মানসিক রোগ যা ক্ষমতার অপব্যবহার ও জবাবদিহিতার অভাব থেকে জন্ম নেয়। তিনি আরো বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণই রাষ্ট্রের মালিক, আর সেই মালিকানার চর্চা নিশ্চিত করার প্রধান মাধ্যম হলো নির্বাচন। আজ ঢাকায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী এসব কথাগুলো বলেন। মন্ত্রী গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেন, ফ্যাসিবাদ প্রতিরোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে সচেতন ও দায়িত্বশীল গণমাধ্যম। অতীতে অপরাধ, নির্যাতন ও অন্যায়ের বিচার নিশ্চিত করতে হলে ক্ষতিগ্রস্তদের আইনি প্রক্রিয়ায় অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি। অন্যথায় এসব অভিযোগ কেবল রাজনৈতিক বক্তব্য সীমাবদ্ধ থেকে যাবে এবং ভবিষ্যতে নতুন করে ফ্যাসিবাদের ঝুঁকি তৈরি হবে। তিনি আরো বলেন, ক্ষমতার মধ্যে ভাইরাস থাকে যা নিয়ন্ত্রণ না করলে তা ফ্যাসিবাদের রূপ নিতে পারে। এ কারণে সরকার শুরু থেকেই ক্ষমতার অপব্যবহার রোধে সতর্ক অবস্থানে রয়েছে এবং জনপ্রতিনিধিদের জন্য বিভিন্ন সুবিধা গ্রহণের সংযম প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। গণমাধ্যম খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, সাংবাদিকদের জন্য ন্যায্য বেতন কাঠামো নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি ফটো সাংবাদিকদের পেশাগত গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, একটি শক্তিশালী ছবি কখনো কখনো ইতিহাসের ভাষ্য হয়ে ওঠে এবং সমাজের বাস্তবতা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তথ্যমন্ত্রী প্রযুক্তির বিকাশের কারণে গণমাধ্যমের কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তন এসেছে উল্লেখ করে ফটো জার্নালিস্টের এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের প্রশিক্ষিত করার আহ্বান জানান। তিনি ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বর্তমান ভবনে ফটো সাংবাদিকদের জন্য একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেবেন বলে জানান। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি বসির উদ্দিন জামাল, প্রধান তথ্য কর্মকর্তা ইয়াকুব আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম, বিপিজিএ সভাপতি একেএম মহসিন ও সেক্রেটারি বাবুল তালুকদার। মাহফুজ আলম ব্যর্থ, অজুহাত দিয়ে বাস্তবতা ঢেকে রাখা যায় না। সাবেক উপদেষ্টা মাহফুজ আলম রামগঞ্জের উন্নয়নে ব্যর্থ হয়েছেন, বিষয়টি অজুহাত দিয়ে ঢাকা দেওয়া যাবে না, এমন মন্তব্য করেছেন লক্ষ্মীপুর এক আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। বুধবার মাহফুজের এক ফেসবুক পোস্টের প্রেক্ষিতে নিজের ফেসবুক পাতায় বিষয়টি জানান সংসদ সদস্য। বুধবার সংসদ অধিবেশন কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সড়কের বেহাল দশা ও ক্রমবর্ধমান দুর্ঘটনায় মানুষের প্রাণহানি রোধে আবেগঘন একটি বক্তব্য দেন। কুমিল্লা দেবিদ্বার এলাকায় মহাসড়কটি দ্রুত প্রশস্ত করার দাবি জানিয়ে তিনি বলেন, এই রাস্তা 10 লাখ মানুষের প্রাণ বাঁচাবে, আপনাদের কাছে আমি ভিক্ষা চাই, দ্রুত রাস্তাটি করে দিন। এরপরই এক ফেসবুক পোস্টে মাহফুজ লিখেছেন নিজের কথা। তিনি জানান, উপদেষ্টা থাকাকালে অন্য উপদেষ্টাদের কাছে সাহায্য চেয়েও পাননি। তিনি বলেন, আজকে হাসনাতের সংসদে আকুতি দেখে মনে পড়ল যে রামগঞ্জ লক্ষ্মীপুরের উন্নয়নের জন্য 4-5 জন উপদেষ্টার কাছে গিয়েও কোনো হেল্প পাইনি। তাদের সাথে কয়েকবার দেখা করেছি, ডিউ লেটার দিয়েছি, যেসব লেখার সময় এখনো আসেনি। তিনি জানান, কোনো এক রাজনৈতিক দলের চাপে সেই সাহায্য পাননি তিনি। তার কথা এতটুকু বলতে পারি যে একটি রাজনৈতিক দলের চাপে সিদ্ধান্তের ওনারা আমরা এলাকায় আমাকে কেন সহযোগিতা করেনি। তবে লক্ষ্মীপুর এক আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের অভিমত, উপদেষ্টা থাকাকালে রামগঞ্জের উন্নয়নের জন্য বাস্তবে আগ্রহ দেখাননি মাহফুজ। তিনি বলেন, উপদেষ্টা থাকাকালীন সময়ে রামগঞ্জের দৃশ্যমান উন্নয়নে তার কোনো অবদান চোখে পড়েনি, অথচ সে সময় তার হাতে যথেষ্ট ক্ষমতা ছিল। এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো। আপনাদের মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।